ভারতে একটা নতুন আইন আসছে, শান্তি বিল। আর এটা দেশের পারমাণবিক শক্তিক্ষেত্রকে বলা যায় একেবারে বদলে দিতে চলেছে। চলুন এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভাবা যায় গত কয়েক দশকে দেশের পারমাণবিক নীতিতে এত বড় পরিবর্তন আর আসেনি। এটা কিন্তু কোনো ছোটখাটো সংশোধন নয়, বরং বলা যেতে পারে একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ের শুরু। 100 গিগাওয়াট, এটা হলো 2047 সালের মধ্যে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের বিশাল লক্ষ্যমাত্রা। আর সত্যি বলতে এই বিরাট লক্ষ্য পূরণ করার জন্যই কিন্তু এই নতুন আইনটা আনা হচ্ছে। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব হঠাৎ এই বিলটা আনার দরকার পড়ল কেন। তারপর জানব এর সবচেয়ে বড় পরিবর্তনগুলো কি, বিতর্কটা ঠিক কোথায় হচ্ছে, আর শেষে দেখব এর ভবিষ্যৎ কি হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এই বিল আনার মূল উদ্দেশ্যটা কি? দেখুন, সরকারের একটা বড় লক্ষ্য আছে, 2070 সালের মধ্যে জ্বালানির দিক থেকে আত্মনির্ভর হওয়া এবং অর্থনীতিকে কার্বন ফ্রি করা। আর এই বড় লক্ষ্যের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে পারমাণবিক শক্তিকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কিন্তু কোনো ছোটখাটো বদল নয়। ভারতের পারমাণবিক ক্ষেত্রের দুটো একেবারে ফাউন্ডেশনাল আইন, মানে যেগুলোর উপর পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল, সেগুলোকে পুরোপুরি বাতিল করে এই নতুন আইনটা আসছে। বুঝতেই পারছেন, এটা একটা মৌলিক পরিবর্তন। তো প্রথম আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসছে সেটা হলো, এতদিন এই সেক্টরটা কিন্তু শুধু সরকারের হাতেই ছিল, এখন সেই দরজাটা খুলে দেয়া হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোর জন্য। আগে ব্যাপারটা কি ছিল? শুধু সরকারি সংস্থা, মানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCIL পারমাণবিক কেন্দ্র চালাতে পারত। কিন্তু এখন প্রাইভেট কোম্পানি, এমনকি জয়েন্ট ভেঞ্চারও লাইসেন্স নিয়ে এই কাজটা করতে পারবে। মানে পুরো মডেলটাই বদলে যাচ্ছে, স্টেট কন্ট্রোল মডেল থেকে সোজা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তবে একটা কথা আছে, যদিও প্রাইভেট সেক্টরকে আনা হচ্ছে, সবচেয়ে সেন্সিটিভ আর ক্রিটিক্যাল বিষয়গুলো, যেমন ধরুন নিউক্লিয়ার ফুয়েল এনরিচমেন্ট বা রেডিও অ্যাক্টিভ বর্জ্য ম্যানেজমেন্ট, এই সব কিছুই কিন্তু আগের মতোই পুরোপুরি সরকারের হাতেই থাকছে। আচ্ছা, এবার আসা যাক বিলের সবচেয়ে বিতর্কিত অংশটায়, মানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে। এই নিয়মেই একটা বিরাট পরিবর্তন আনা হয়েছে। এই রাইট অফ রিকোর্স শব্দটা একটু কঠিন শোনাচ্ছে, তাই না? চলুন সহজ করে বুঝি। ধরুন একটা ফোনের ব্যাটারি খারাপ হওয়ার জন্য ফোনটা ব্লাস্ট করলো। এক্ষেত্রে ফোন কোম্পানি যে ব্যাটারি সাপ্লাই করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। পারমাণবিক ক্ষেত্রেও ঠিক তাই, প্ল্যান্ট অপারেটরেরও যন্ত্রাংশ সরবরাহকারীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার এই অধিকারকেই বলে রাইট অফ রিকোর্স। আর এখানেই আসল ব্যাপারটা, নতুন আইনে কি হচ্ছে দেখুন। যদি কোনো ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের জন্য দুর্ঘটনা ঘটে, তাহলেও কিন্তু সরঞ্জাম সরবরাহকারীদের প্রায় ছেড়েই দেয়া হচ্ছে। আগের আইনে অপারেটরের যে একটা স্পষ্ট সুরক্ষা কবচ ছিল, সেটা এখন আর থাকছে না বললেই চলে। দ্য ওয়ারের এই কথাটা কিন্তু সমালোচকদের উদ্বেগের একেবারে কেন্দ্রবিন্দুতে। তারা বলছেন এর ফলে তো জবাবদিহিতার সবচেয়ে বড় রাস্তাটাই বন্ধ করে দেওয়া হচ্ছে, যা কিনা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটা বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে। আচ্ছা, তৃতীয় যে বড় পরিবর্তনটা আসছে সেটা হলো স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি নিয়ে, মানে সাধারণ মানুষ কতটা জানতে পারবে সেই বিষয়। আর এই বিলের কিছু ধারা নিয়ে অনেকেই কিন্তু বেশ চিন্তিত। ব্যাপারটা হচ্ছে, বিলের সেকশন 39 অনুযায়ী সরকার চাইলে যে কোনো নিউক্লিয়ার তথ্যকে রেস্ট্রিক্টেড বা সীমিত বলে ঘোষণা করে দিতে পারে। আর একবার সেটা হয়ে গেলে ওই তথ্য আর RTI আইনের আওতায় পড়বে না, এমনকি এর বিরুদ্ধে আপিল করারও কোনো রাস্তা থাকবে না। সমালোচকরা বলছেন, এটা তো প্রাতিষ্ঠানিকভাবে সবকিছু গোপন রাখার একটা লাইসেন্স দেওয়ার মতো। তো এই শান্তি বিল নিয়ে পক্ষে বিপক্ষে কি যুক্তি আসছে, চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন, একদিকে সরকার আর এর সমর্থকরা বলছেন, দেশের এনার্জি সিকিউরিটি আর ক্লিন এনার্জি টার্গেট পূরণ করতে হলে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনতেই হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু অন্যদিকে ট্রেড ইউনিয়ন বা ইঞ্জিনিয়ারদের মতো সংগঠনগুলো বলছে, এর ফলে তো সাপ্লায়ারদের কোনো দায়ী থাকবে না, আর জননিরাপত্তা নিয়ে একটা বিশাল ঝুঁকি তৈরি হবে। বিতর্কটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণও আছে। দেশের ইঞ্জিনিয়ার এবং ট্রেড ইউনিয়নগুলো কিন্তু এই বিল প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে। এতেই বোঝা যায় বিরোধিতাটা ঠিক কতটা জোরালো। তাহলে চলুন পুরো আলোচনাটা থেকে মূল বিষয়গুলো এক ঝলকে দেখে নিই। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? প্রথমত, ভারতের নিউক্লিয়ার সেক্টর প্রাইভেট কোম্পানির জন্য খুলে যাচ্ছে। দ্বিতীয়ত, দুর্ঘটনার দায় থেকে সাপ্লায়ারদের অনেকটাই ছাড় দেওয়া হচ্ছে। আর তৃতীয়ত, সরকার চাইলে নিউক্লিয়ার তথ্য সাধারণ মানুষের থেকে আড়াল করতে পারবে। সব মিলিয়ে দেখলে এটা আসলে দ্রুত উন্নয়নের জন্য কিছু বড় ঝুঁকি নেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই।
একটা দেশের জন্য ক্লিন এনার্জির চাহিদা মেটানোটা যেমন খুব জরুরি, তেমনি নিউক্লিয়ার পাওয়ারের মতো একটা প্রযুক্তির সঙ্গে যে ঝুঁকিগুলো জড়িয়ে আছে সেগুলোকেও তো ফেলে দেওয়া যায় না। তাহলে এই দুটোর মধ্যে সঠিক ব্যালেন্সটা ঠিক কোথায় হবে? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা প্রশ্ন।